আজকের টপিক রয়েছে ইকোনমি অর্থাৎ অর্থনীতির সেকেন্ড পার্ট। ঠিক আছে, আরআরবি এনটিপিসির অল 125 শিফটের পিআইকিউর সিরিজ নম্বর 2। আগে ফার্স্ট পার্ট কিন্তু আমাদের হয়ে গেছে এবং এর সেকেন্ড পার্টের পরে আরেকটি কিন্তু পার্ট হবে। ঠিক আছে, আর এখানে সমস্ত সমাধানগুলো রয়েছে, বিগত বছরের অর্থনৈতিক সমস্ত সমাধান রয়েছে। ঠিক আছে, প্রথম পার্ট কি রয়েছে দেখো, ফার্স্ট পার্ট রয়েছে আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেছে, যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও। আচ্ছা, সেকেন্ড পার্টের দেখো শুরু হচ্ছে। সেকেন্ড পার্টের প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন থেকে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখিনি। তাই ইনফ্লেশন থেকে কী কী প্রশ্ন রয়েছে দেখো। প্রথম প্রশ্ন কি রয়েছে, একটি অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব উভয়ই উচ্চ স্তরে থাকে তখন পরিস্থিতি ড্যাশ নামে পরিচিত, বা তখন সেই পরিস্থিতিকে কী নামে পরিচিত? পুনর্মুদ্রাস্ফীতি, স্থবিরতা বা স্ট্যাগফ্লেশন, মুদ্রাস্ফীতির ব্যবধান নাকি মুদ্রাস্ফীতি প্রিমিয়াম? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্ট্যাগফ্লেশন। ঠিক আছে, স্থবিরতা বা স্ট্যাগফ্লেশন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে সিপিআই বলতে কী বোঝে, বা সিপিআই এর পুরো নাম কি? সিপিআই মানে হচ্ছে মূলধন মূল্য সূচক। ঠিক আছে, বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই এর পুরো নাম যদি দেখি সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন এখান থেকে পুঁজিবাজার এবং স্টক এক্সচেঞ্জ থেকে প্রশ্নগুলো রয়েছে। দেখো, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করার কাজ কে করে? জনস্বাস্থ্য খাত, কেবল বৈদেশিক মুদ্রা, ভারতীয় মূলধন বাজার কার্যক্রম, বেসরকারি খাতের শিল্প? তাহলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কিসের পর্যবেক্ষণ করে থাকে? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, কেবল বৈদেশিক মুদ্রার আমাদের কিন্তু কী করে থাকে? পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে থাকে। পরের প্রশ্ন কি দেখো, ভারতীয় সিকিউরিটিজ বাজারে কর্মরত সকল বিনিয়োগকারীদের প্রধান নিয়ন্ত্রক কোন সরকারি সংস্থা, বা কে নিয়ন্ত্রণ করে সমস্ত বাজারকে? কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে কি অপশান নাম্বার বি, আরবিআই। অপশান নাম্বার বি কি আরবিআই। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সে আরবিআই কিন্তু আমাদের কী করে? এটাকে নিয়ন্ত্রণ করে। ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়? 1966, 1992, 1999 না 1940? তো সঠিক উত্তর হবে 1992। ভারতীয় সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড, আবার ওই প্রশ্ন 1992, এটা হবে কি আমাদের 1992, ওই একই প্রশ্ন 1992 সালে। পরের প্রশ্ন, এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত অপশান নাম্বার বি, মুম্বাইয়ে কিন্তু আমাদের সদর দপ্তর অবস্থিত। পরে দেখো কি রয়েছে, সেন্সেক্স হলো বোম্বে স্টক এক্সচেঞ্জের শীর্ষ ড্যাশ কোম্পানির একটি সূচক। 50টি কোম্পানির একটি সূচক, 100টি না 30টি না 40টি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 30টি কোম্পানির একটি সূচক বোম্বে স্টক এক্সচেঞ্জ। কোন কমিটির সুপারিশে ভারতে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়? রাজেশ কৃষ্ণন কমিটি, শ্রীকৃষ্ণ কমিটি, ফেরওয়ানি কমিটি নাকি ভেঙ্কট চালিয়া কমিটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সঠিক উত্তর, যে ফেরওয়ানি কমিটির সুপারিশে এনএসই প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কোনটি এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ? জাতীয় স্টক এক্সচেঞ্জ, টোকিও স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ না সাংহাই স্টক এক্সচেঞ্জ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন দেখো, বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন রাস্তায় অবস্থিত? বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন রাস্তায় অবস্থিত? পেডার রোড, ক্যাডেল রোড, এনফিল্ডস্টোন রোড না দালাল স্ট্রিট? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে দালাল স্ট্রিট। এরপরে দেখো কি রয়েছে, বাজেট এবং সরকারি অর্থায়ন, আর্থিক নীতি বা অধ্যয়ন কমিশন, এখান থেকে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখবো এরপর। ঠিক আছে, দেখো, অর্থনীতিতে বাজেট উদ্বৃত্ত বলতে কী বুঝি? অর্থনীতিতে বাজেট উদ্বৃত্ত বলতে কী বোঝায় বা কী বুঝি? যখন ব্যয়ের তুলনায় সংগৃহীত রাজস্ব নগণ্য হয়, যখন ব্যয়ের পরিমাণ সংগৃহীত রাজস্বের সমান হয়, যখন ব্যয় আয়ের চেয়ে বেশি হয়, যখন সংগৃহীত রাজস্ব প্রয়োজনীয় ব্যয়ের চেয়ে বেশি হয়। একদম, এটা বাজেট উদ্বৃত্ত বলতে বোঝায় যে যখন সংগৃহীত রাজস্ব প্রয়োজনীয় ব্যয়ের চেয়ে বেশি হয়, সংগৃহীত রাজস্বটা সেটা কি হয়? রাজস্ব প্রয়োজনীয় ব্যয়ের চেয়ে বেশি হয়। দেখো, সরকারি ঘাটতি ড্যাশ কর বা ড্যাশ ব্যয়ের মাধ্যমে কমানো যেতে পারে? সরকারি ঘাটতি বৃদ্ধি করা বা ব্যয়ের মাধ্যমে বৃদ্ধি, কমাদি হ্রাস। অপশান নাম্বার হবে কি বৃদ্ধি এবং হ্রাস ব্যয়ের মাধ্যমে আমাদের কমানো সম্ভব। অপশান নাম্বার কি
অপশান নাম্বার হচ্ছে ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, 2022-23 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে প্রধানমন্ত্রী গতিশক্তি, ঠিক আছে, এর অধীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির 7টি ইঞ্জিনের মধ্যে কোনটি অন্যতম? বন্দর, সড়কপথ, রেলপথ না যোগাযোগ? তো অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, যে যোগাযোগ সবচেয়ে অন্যতম। সরি, কোনটি অন্যতম নয়, সেটা হচ্ছে কিন্তু যোগাযোগ, কিন্তু 7টা ইঞ্জিনের মধ্যে যোগাযোগ অন্যতম নয়, বাকিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, ড্যাশ হলো যখন কোনো সরকার কর আরোপ, ব্যয় বা ঋণ নেওয়ার সিদ্ধান্তের অর্থনীতির উপর কোনো নেট প্রভাব না থাকে বা না পড়ার উদ্দেশ্য করা হয় ড্যাশ। তাহলে কি রাজস্ব ঘাটতি, রাজস্ব নিরপেক্ষতা, রাজস্ব মুনাফা না রাজস্ব ব্যয়? যেটাকে বলে থাকি আমরা রাজস্ব নিরপেক্ষতা বা সেটাকে বলে ফিসক্যাল নিউট্রালিটি, ঠিক আছে, রাজস্ব নিরপেক্ষতা। রাজস্ব ঘাটতির সংজ্ঞা কি? রাজস্ব ঘাটতি কি? রাজস্ব ঘাটতি হওয়া মানে কি? ঋণ ব্যতীত মোট আয়ের তুলনায় ব্যয়ের আধিক্য। অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি, যে ঋণ ব্যতীত মোট আয়ের তুলনায় মোট ব্যয়ের আধিক্য বেশি, মানে মোট ব্যয় বেশি হচ্ছে ঋণের, ঠিক আছে, আয়ের তুলনায়। মূলধন প্রাপ্তি বা মূলধন প্রাপ্তি শব্দটির সঠিক ব্যাখ্যা কি? সরকারের প্রাপ্তি যা আর্থিক দায় হ্রাস করে, যে প্রাপ্তি যা সরকারের উপর দাবির দিকে পরিচালিত করে না, রাজ্য সরকার এবং অন্যান্য পক্ষকে প্রদত্ত অনুমোদনের প্রাপ্তি, সরকারের প্রাপ্তি যা দায় তৈরি করে বা আর্থিক সম্পদ হ্রাস করে। তো অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, সেটা হচ্ছে সরকারের প্রাপ্তি যা দায় তৈরি করে বা আর্থিক সম্পদকে হ্রাস করে। পরে দেখো ভারতের কোন বছর বাজেটকে কালো বাজেট বলা হয় বা কালো বাজেট নামে পরিচিত? ও 70 থেকে 71, 73 থেকে 74, নাকি 2004 থেকে 2005, 2013 থেকে 14? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। 73 থেকে 74কে কী বলা হয়? কালো বাজেট বলা হয়। পরে দেখো অর্থনৈতিক পরিভাষায় এনএসডিএল এর অর্থ কী? এনএসডিএল এর অর্থ কী বা এনএসডিএল এর পুরো নাম কি? তার মানে সেটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটর লিমিটেড। নেক্সট দেখো কী রয়েছে, দেশ থেকে ভারতের অর্থনৈতিক সমীক্ষাকে কেন্দ্রীয় বাজেট থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দেশ থেকে মানে কত সাল থেকে কেন্দ্রীয় বাজেটকে, ভারতের অর্থনৈতিক সমীক্ষাকে কেন্দ্রীয় বাজেট থেকে বিচ্ছিন্ন করা হয়েছে? 62 থেকে 1960, 1964 না 1966? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 1964 সাল থেকে কেন্দ্রীয় বাজেট থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষাকে। ভারতে প্রথম কোন সালে পরিষেবা কর আরোপ করা হয়? পরিষেবা কর আরোপ করা হয় 1994 সাল থেকে। 1994 সাল থেকে আমাদের কী করা হয়? আমাদের পরিষেবা কর আরোপ করা হয়। সরকারের মোট ব্যয় এবং ঋণের ব্যতীত মোট আয়ের মধ্যে পার্থক্যকে বলা হয়, পার্থক্যকে কী বলা হয়? রাজস্ব ঘাটতি, প্রাথমিক রাজস্ব ঘাটতি না রাজস্ব ঘাটতি না হচ্ছে বাণিজ্য ঘাটতি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, রাজস্ব ঘাটতি। দুটোই অপশান আছে, ঠিক আছে। আচ্ছা দেখো কর আরোপ বা ট্যাক্সেশন বলতে ট্যাক্সেশন থেকে কী কী রয়েছে দেখো। প্রতি ইউনিট কর বা ইউনিট কর কি? সরকার প্রতি ইউনিটে, আচ্ছা, প্রতি ইউনিট উৎপাদন বিক্রয়ের উপর যে কর আরোপ করে, আমদানির উপর যে কর, নাকি কারখানা কর্তৃক প্রতি ইউনিট উৎপাদন বিক্রয়ের উপর যে কর, নাকি আমদানি উপর সরকারের প্রতি ইউনিটে উপর যে কর আরোপ করা হয়? তো অপশান নাম্বার কি? বি হবে, এ হবে সঠিক উত্তর, সরকার প্রতি ইউনিট উৎপাদন বিক্রয়ের উপর যে কর আরোপ করে। ভারতের নিম্নলিখিত কোনটি জিএসটির অধীনে অন্তর্ভুক্ত? জিএসটি হচ্ছে এক ধরনের আয়করের অন্তর্ভুক্ত, ঠিক আছে, বা ঠিক আছে, যেটা আয়করের মধ্যে অন্তর্ভুক্ত জিএসটি, বা জিএসটির পুরো নাম যদি দেখো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। জিএসটি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? 1 জুলাই কেন্দ্রীয় আবগারি এবং শুল্ক বোর্ড কর্তৃক জিএসটি দিবস পালিত হয়। ভারতে কানাডার দ্বৈত জিএসটি কাঠামো বেছে নিয়েছে, রাজ্য সরকারের জিএসটি আদায় করতে পারে না, ফ্রান্স প্রথম দেশ জিএসটি চালু করেছিল। এগুলো সবই ঠিক আছে, অপশান নাম্বার সি কিন্তু সঠিক নয়, যেটা হচ্ছে কি রাজ্য সরকার জিএসটি আদায় করতে পারে না, রাজ্য সরকার খুব ভালোভাবে জিএসটি আদায় করতে পারে। ভারতের কোনটি জিএসটি হারের স্ল্যাব নয়? 28%, 10%, 18%, 5%? 10% কোনো জিএসটি থাকে না, এটা রয়েছে 5%, 10-এর বদলে 12 যদি থাকতো তাহলে কিন্তু হয়ে যেত 5%, 12% আর 18% আর 28%, এই টোটাল জিএসটির হার রয়েছে। জিএসটির অধীনে ভারতের 4টি করের হার কি? হচ্ছে আগেরটাই, সে রয়েছে আমাদের কি দেখো 5, 12 আর 18, 28, সেটা হচ্ছে জিএসটির অধীনে যে করগুলো। ভারতে ভারতের রাজ্য সরকার কর্তৃক কর আরোপ করা হয়, মানে
কার দ্বারা রাজ্য সরকার কর্তৃক কর আরোপ করে কিসের উপর? মদের উপর আবগারি শুল্ক, মূলধনের উপর শুল্ক নাকি কর্পোরেশন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার মদের, অর্থাৎ মদের উপর আবগারি শুল্ক প্রয়োগ করতে পারে রাজ্য সরকার। পরে দেখো ভারত সরকারের কোন মন্ত্রণালয় পণ্য এবং পরিষেবা কর আইন 2017 প্রকাশ করেছে? কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন ও বিচারক মন্ত্রণালয় নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়? অপশন নাম্বার সি আইন এবং বিচার মন্ত্রণালয়। আইন ও বিচার মন্ত্রণালয় কিন্তু পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিম্নলিখিত বিষয়গুলির উপর আরোপিত হয়: পণ্য এবং পরিষেবা গ্রহণের গন্তব্যস্থল, পণ্য পরিষেবা সংগ্রহের গন্তব্যস্থল, প্রতিটি রাজ্যে যেখানে পণ্য বা পরিষেবা পরিবহনের মোড় থাকে, পণ্য বা পরিষেবা উৎপাদিত হয় এমন উৎস। তাহলে জিএসটি কর লাগু হয় কোথায়? যেখানে পণ্য বা পরিষেবা গ্রহণের গন্তব্যস্থল অর্থাৎ ডেস্টিনেশন হোয়ার গুডস অর সার্ভিস আর কনজিউমড। ঠিক আছে, গন্তব্যস্থলে কিন্তু আমাদের কী করা হয়? ট্যাক্স ইউজ করা হয়। জিএসটি কাঠামোর প্রেক্ষাপটে জিএসটির পূর্ণ নাম কি? তাহলে জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইংরেজিতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বা আমরা বলতে পারি কি রাজ্য এবং পণ্য পরিষেবা কর। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি অরিন্দম সুব্রমণিয়াম কমিটির সাথে সম্পর্কিত? খনি নীতি, ই কমার্স কর আরোপ, না গ্রামীণ নীতি, না জিএসটি? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, জিএসটি আমাদের কিন্তু যুক্ত। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, যে ভারত সরকার কোন মন্ত্রণালয় পণ্য এবং পরিষেবা কর আইন 2017 প্রকাশ করেছে? এখন আমরা পেলাম আইন এবং বিচার মন্ত্রণালয়, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে, ড্যাশ অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না এবং যারা এগুলো প্রদান করে তাদের আয় এবং সুবিধার উপর আরোপিত হয়, সেটা কি? প্রত্যক্ষ কর। ঠিক আছে, সেটাকে কি বলে আমরা? প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স যেটাকে বলে আমরা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কর বা শুল্ক জিএসটির আওতাভুক্ত নয়? ভ্যাট, স্ট্যাম্প শুল্ক, কেন্দ্রীয় আবগারি শুল্ক, না বিনোদন কর? তাহলে সঠিক উত্তর হবে স্ট্যাম্প শুল্ক কিন্তু আমাদের জিএসটির অন্তর্ভুক্ত নয়। আবার জিএসটির মধ্যে যেসব অন্তর্ভুক্ত নয় সেগুলো দেখো এখানে লেখা আছে কাস্টম ডিউটি, বা যেটাকে বলে আমরা স্ট্যাম্প শুল্ক। ঠিক আছে, এই কাস্টম ডিউটি, স্ট্যাম্প ডিউটি, ভেহিক্যাল ট্যাক্স, এক্সাইজ অন লিকিয়ার অর্থাৎ আমাদের মদের ট্যাক্স, ট্যাক্স অন সেল অ্যান্ড কনজামশন অফ ইলেকট্রিসিটি, এন্ট্রি ট্যাক্স অ্যান্ড টোল, এন্টারটেনমেন্ট ট্যাক্স, ঠিক আছে, বা লোকাল বডি এবং রোড ট্যাক্স, এগুলো কিন্তু কি জিএসটির মধ্যে কিন্তু পড়ে না। ই ওয়ে বিল নিচের কোনটির সাথে, ওয়ে মানেই রাস্তা আমরা দেখতে পাচ্ছি, তাহলে রাস্তা এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সরবরাহকে বলা হয় আমাদের ই ওয়ে বিল। ঠিক আছে, জনসংখ্যা এবং নগরায়ন, এরপরে রয়েছে পপুলেশন এবং আরবানাইজেশন। 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনঘনত্ব সবচেয়ে বেশি রাজ্য হচ্ছে কি আমাদের? বিহার। অপশন নাম্বার কি? সি হবে সঠিক উত্তর, বিহার রয়েছে, তারপর রয়েছে উত্তরপ্রদেশ, তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1028 পার বর্গ কিলোমিটার বা কিমি স্কোয়ার। ঠিক আছে, বিহার হচ্ছে 1006 বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটার 1006 জন জনঘনত্ব। 2011 সালে ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোনগুলির মধ্যে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? তো জনবহুল রাজ্য সবচেয়ে এরিয়া উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। কত জনসংখ্যা রয়েছে? 19.98 করোড় বা এত কোটি আমাদের জনসংখ্যা রয়েছে। পরে দেখো কি রয়েছে, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনসংখ্যা কোন খাতে নিযুক্ত থাকে? সর্বাধিক জনসংখ্যা নিযুক্ত আছে এখনও পর্যন্ত প্রাথমিক খাতে। ঠিক আছে, নেক্সট দেখো, শিশু মৃত্যু হলো একজন শিশু তার ড্যাশ জন্মদিনের আগে মৃত্যু। তাহলে তার প্রথম জন্মদিন পালনের আগে, অর্থাৎ প্রথম জন্মদিন 1 বছরের আগে যদি মৃত্যু হয়ে থাকে সেটাকে কি ধরা হয় আমাদের? অপশান নাম্বার সি, শিশু মৃত্যু হিসাবে ধরা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, 2011 সালে আদমশুমারি অনুসারে 2010-11 সালের জন্য দশকব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 17.64%, 20.98%, 12%, না 14.8%? তো সঠিক উত্তর হবে আমাদের কি, যে দশকীয় বা ডিকেড গ্রোথ রেট। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের অপশান নাম্বার এ, 17.64%। নিচের তালিকাভুক্ত বিকল্পগুলির মধ্যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ কোনটি? সবচেয়ে ছোট দেশ জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হচ্ছে অপশান নাম্বার সি, ভ্যাটিকান সিটি। নেক্সট দেখো রয়েছে 2011 সালে আদমশুমারি অনুসারে তফসিলি জাতি বা যেটাকে এসসি বলি আমরা, জনসংখ্যা শতকরা হার কত? এসসি কত শতাংশ রয়েছে আমাদের জনসংখ্যা? এসসি
ঠিক আছে, বা শিডিউল কাস্ট যেটাকে বলে আমরা তফসিলি জাতি, হিমাচল প্রদেশে, হরিয়ানা, উত্তরপ্রদেশ না পাঞ্জাবে, তো শতকরা জনসংখ্যার হার সবচেয়ে বেশি কিন্তু আমরা পাঞ্জাবে দেখতে পাই বা পাঞ্জাবে। ঠিক আছে, 2020 সালে নিম্নলিখিত দেশগুলির গ্রামীণ জনসংখ্যা প্রায় কোনো ছিল না, কোথায় ছিল না আমাদের, কুয়েতের মধ্যে ছিল না, অপশান নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন দেখো, 2011 সালে আদমশুমারি অনুসারে দমন এবং দিউতে লিঙ্গ অনুপাত কত ছিল? দমন এবং দিউতে লিঙ্গ অনুপাত ছিল, প্রতি লিঙ্গ অনুপাত কাউন্ট করা হয় প্রতি 1000 পুরুষে কতজন মহিলা থাকে? তাহলে অপশান নাম্বার বি, আমার দমন এবং দিউর মধ্যে প্রতি 1000 পুরুষে 618 জন মহিলা ছিল। ঠিক আছে, আদমশুমারি অনুসারে দমন এবং দিউতে। 2011 সালে ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে গ্রামীণ এলাকার লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কেরালা। কেরালার মধ্যে লিঙ্গ অনুপাত কিন্তু সবচেয়ে বেশি। বিশ্ব ব্যাংকের মতে 2020 সালে নিম্নলিখিত কোন দেশ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল? সেটা ছিল কি মোনাকো। মোনাকো সবচেয়ে বেশি জনঘনত্ব ছিল 2020 সালে। কিন্তু নতুন নিবন্ধন ব্যবস্থা বা SRS অনুসারে 2019 সালের জন্য নিম্নলিখিত কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ঘনত্ব কত ছিল? জনসংখ্যা ঘনত্ব ছিল আমাদের প্রতি বর্গ কিলোমিটার বা স্কোয়ার কিলোমিটারে কি ছিল? 382 জন ছিল জনঘনত্ব। ভারতের প্রথম জনসংখ্যার আদমশুমারি কখন পরিচালিত হয় বা কখন সংগঠিত হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে। 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। ভারতের প্রথম সমকালীন আদমশুমারি কখন পরিচালিত হয়? 1981 সালে। সমকালীন 1981, অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এটা কিন্তু আবার আরেকবার প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশ। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম কিন্তু অরুণাচল প্রদেশ। আর সবচেয়ে বেশি পেলাম কোথায়? আমাদের বিহার। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন শহরটি দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা শহর? সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা শহর হচ্ছে কিন্তু কি অপশান নাম্বার ডি, দিল্লি। 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে 1.5 মিলিয়নের বেশি জনসংখ্যার নগর সমষ্টিগুলিকে মেগা সিটি বলা হয়। তাহলে মেগা সিটি তখনই বলবো যখন 10 মিলিয়নের বেশি মানুষ বসবাস করবে, তখন সেটাকে বলে আমরা কি মেগা সিটি। 2011 সালে আদমশুমারির তথ্য অনুসারে ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? ঘনবসতিপূর্ণ এখন পেলাম আমরা, বা জনঘনত্বপূর্ণ, সেটাই ঘনবসতিপূর্ণ, অপশান নাম্বার সি, বিহার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা প্রায় কত শতাংশ শহরাঞ্চলে বসবাস করে? শহরাঞ্চলে বসবাস করে 31.15%। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার আনুমানিক কত শতাংশ? নারী সাক্ষরতার হার কিন্তু 65.46%। 65.46%। নেক্সট দেখো, 2011 সালে ভারতের জনগণনা অনুসারে কেরালার লিঙ্গ অনুপাত কত? কেরালার লিঙ্গ অনুপাত হচ্ছে 1000 জনে প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা বসবাস করে। ঠিক আছে, জনসংখ্যার পরিবর্তনকে ড্যাশ হিসেবে বর্ণনা করা হয়েছে এমন একটি পর্যায় যেখানে জনসংখ্যা বৃদ্ধি শূন্য থাকে, এমন একটি প্রক্রিয়া যেখানে জন্মহার হ্রাস পায় সময়ের সাথে সাথে, এটি সমাজের জনসংখ্যা পরিবর্তন প্রক্রিয়া, এমন একটি প্রক্রিয়া যেখানে মৃত্যু হার হ্রাস পায়। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সেটা হচ্ছে কি জনসংখ্যা পরিবর্তনের সাথে সমাজের জনসংখ্যার পরিবর্তনের একটি প্রক্রিয়া সময়ের সাথে সাথে। 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি উপজাতি জনসংখ্যা রয়েছে? উপজাতি জনসংখ্যা রয়েছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি অপশান নাম্বার বি, মধ্যপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি উপজাতি জনসংখ্যা রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি কে দিয়েছিলেন? জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি দিয়েছিলেন ম্যালথাস। ঠিক আছে, ম্যালথাস জনসংখ্যা বৃদ্ধি এই তত্ত্বটি দিয়েছিলেন। এরপরে হচ্ছে দারিদ্র্য এবং বেকারত্ব, পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট। 2009 এবং 10 সালে গ্রামীণ এলাকার জন্য দরিদ্র সীমা নির্ধারণ করা হয়েছিল প্রতি ব্যক্তির জন্য 673 মূল্যের ভোগ এবং 673 মূল্যের, এবং শহরাঞ্চলে জন্য এটি ছিল 860। সেটা কি মানে এই যে মূল্যটা ছিল প্রতি ব্যক্তির, ঠিক আছে, নির্ধারণ করা হয়েছিল, সে তার আয়টা কিন্তু 673 টাকা মূল্য প্রতি মাসে। সেটা কি হয়েছে, প্রতি মাসে যদি 73 টাকা ছিল গ্রামীণ এলাকার জন্য, ঠিক আছে,
তাহলে প্রতি ব্যক্তির এত নির্ধারণ করা ছিল, এর নিচে হলে কিন্তু দরিদ্র, আর এদিকে শহরাঞ্চলে 860-এর নিচে হলে কিন্তু আমাদের দরিদ্র হিসাবে কাউন্ট হবে। সেটা মাসে ধরা হয়েছিল, মাসিকভাবে। ঠিক আছে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে গ্রামাঞ্চলে বসবাস করে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? সেটা ছিল কি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। উত্তরপ্রদেশে কিন্তু গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা বেশি ছিল। 2014 সালে ভারতের জাতীয় দরিদ্র সীমার সম্পর্কে রঙ্গরাজন কমিটির মতে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? যে শহরাঞ্চলে বসবাসকারী মাসিক মাথাপিছু আয় 1417 কম, তাকে দরিদ্র হিসাবে বিবেচনা করা উচিত। শহরাঞ্চলে বসবাসকারী মাসিক আয় 872 কম, রুবান অঞ্চলে বসবাস করে 2407 কম, গ্রামাঞ্চলে বসবাসকারী মাথাপিছু 1274 কম, তাকে দরিদ্র হিসাবে বিবেচনা করা হয়। তাহলে দরিদ্র হিসাবে যখনই বিবেচনা করা হয়, এটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি অপশান নাম্বার এ। শহরাঞ্চলে বসবাসকারী ব্যক্তির মাসিক পিছু 1407 টাকার কম হলে সেখানে শহরাঞ্চলের লোকগুলোকে কী হিসাবে ব্যবহার করা হয়? দরিদ্র হিসাবে কাউন্ট করা হয়। শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী রোজগার যোজনা বা PMRY কোন সালে বাস্তবায়িত হয়েছিল? 1993 সালে। সঠিক উত্তর অপশান নাম্বার ডি, 1983 সালে PMRY হয়েছিল। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, ঠিক আছে, প্রতিটি পরিবারে কমপক্ষে কত দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল? 100 দিন। ঠিক আছে। MGNRGA, ঠিক আছে, মহাত্মা গান্ধী যেটাকে বলা হয় পরে মহাত্মা গান্ধী করা হয়েছিল, সেটা জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প আইনটিকে। ঠিক আছে। 100 দিন, টোটাল কত দিন? 100 দিন। আচ্ছা, কজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অদক্ষ কায়িক পরিশ্রমের জন্য প্রতিটি পরিবারকে আর্থিক বছরে কমপক্ষে 100 দিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থান প্রদান করা হয়? ভারত সরকারের কোন প্রধান কর্মসূচির লক্ষ্য? সেটা হচ্ছে কি MGNRGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ঠিক আছে। দেখো, MGNRGA বা MGNREGA প্রকল্পের অধীনে নিম্নলিখিত কোন অধিকারগুলি নিশ্চিত করা হয়েছে? সেটা কোন অধিকারকে নিশ্চিত করা হয়েছে? কাজের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। নিম্নলিখিত কোন কর্মসূচির লক্ষ্য? স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি। PMRY, অপশান নাম্বার কি? অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, PMRY, প্রাইম মিনিস্টার রোজগার যোজনা। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রামের লক্ষ্য গ্রামীণ দরিদ্রদের তাদের নিজস্ব প্রতিষ্ঠানে, যেমন স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশন, উৎপাদকদের সমষ্টি ইত্যাদি সংগঠিত করা এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবিকা নির্বাহ করা? সেটা হবে কি দীনদয়াল অন্তর্জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। ঠিক আছে, বা DAYNRLM। এই প্রকল্পটি দীনদয়াল অন্তর্জাতীয় যোজনা জাতীয় গ্রামীণ মিশন। নিম্নলিখিত কোন প্রকল্পটি 2006 সালে চালু করা হয়েছিল? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জন তহবিল যোজনা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প। তো 2006 সালে চালু করা হয়েছিল মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, MGNRGA। তো ঠিক আছে, আমাদের সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা PDF নিতে চাও তারা তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে। থ্যাংক ইউ।